আমরা লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সে আজকে প্রথম লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসে হোস্ট হিসেবে আমি আছি আব্দুল্লাহ কাফি। আজকে যে বিষয়টির উপর ক্লাস হবে তা হচ্ছে বাংলা। আমরা দীর্ঘ সময় লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময়টিতে সবচেয়ে অবহেলিত সাবজেক্টগুলোর মধ্যে বাংলা ছিল অন্যতম। অনেকে এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে না চাইলেও এ বিষয়ে ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষায় একটা ভালো মার্কস কিন্তু নিশ্চিত করা সম্ভব। এর জন্য তোমাদের যা প্রয়োজন তা হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি। তাই বাংলাকে তোমাদের কাছে আরো বেশি প্রাণবন্ত এবং সহজবোধ্য করে এসএসসির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে আজ আমাদের সাথে আছেন সালাত মেহবুব সম্পদ ভাইয়া। ভাইয়া আজ তোমাদের দুটো কবিতার উপর ক্লাসটি নেবেন। তার প্রথম কবিতাটি হচ্ছে কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, এবং দ্বিতীয় কবিতাটি হচ্ছে রানার, যেটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আমি আর দেরি না করে ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো কাফি, কি অবস্থা? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? কেমন চলতেছে দিনকাল? ভাইয়া সবকিছু ভালোই চলছে। ভাইয়া আমি আপনার কাছে যা জানতে চাচ্ছি, আজকে আমরা যে দুটো কবিতা পড়বো, এই হুম। দুটো কবিতা এসএসসি পরীক্ষার্থীদের জন্য কেমন গুরুত্বপূর্ণ? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এবং আমরা পড়বো আজকে রানার। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুটি কবিতার মধ্যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। রানারও গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সিলেবাসটাকে একটা শর্ট সিলেবাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। সো আমরা দুইটা কবিতাকে ইম্পর্টেন্স দিব অবশ্যই, কিন্তু স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো কাফি, শুনতে পাচ্ছো? আচ্ছা ভাইয়া, আমাদের সঙ্গে ইতিমধ্যে ভাইয়া প্রায় 300 জনের উপর আমাদের সঙ্গে ইতিমধ্যে ভাইয়া প্রায় 300 জনের উপর লাইভে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। হুম। তো আমরা কিন্তু আজকে ক্লাসটা শুরু করে দিতে পারি ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি সালাত মেহবুব সম্পদ। কাফি অলরেডি আমাকে আমার নাম বলে দিয়েছে। আমরা আজকে ক্লাস করব। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে করতে যাচ্ছি এসএসসি সিলেবাসের প্রথম যে ক্লাসটি আমাদের বাংলা, সেটি নিয়ে। কাফি একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই সময়টাতে বা হচ্ছে বাংলাতে সবসময় আমরা একটু প্রাধান্য কম দিই। যেমন আমরা যখন শর্ট সিলেবাস পেয়ে গিয়েছি, আমরা সবাই অনেক বেশি চিন্তিত যে আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে বা বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো নিয়ে সবাই অনেক চিন্তিত থাকি। কিন্তু এর মাঝে আমরা কিন্তু বাংলাতে সমান প্রাধান্য দেই না, যার প্রভাব আমাদের রেজাল্টে অনেক সময় পড়ে। কারণ বাংলা সহজ সাবজেক্ট, এটা আমরা সবাই জানি। কিন্তু বাংলা সহজ হলেও বাংলাকে কিন্তু আমাদের চর্চা করতে হবে। আমাদের সৃজনশীল গুলো উত্তর করার জন্য আমাদের সবগুলো বিষয় ভালো মতো আয়ত্তে আনতে হবে। সেই জায়গা থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বাংলার প্রিপারেশন খারাপ থাকবে এবং আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই পারবো না। সো আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেন আপনারা নিশ্চিত করতে পারেন, সেই জন্য 10 মিনিট স্কুল আপনাদের পাশে আছে। আর বাংলার জন্য আমি সালাত মেহবুব সম্পদ আপনাদের সবার সাথে আছি। সো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পড়ব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, যেটি লিখেছেন নির্মলেন্দু গুণ, এবং পরবর্তীতে আমরা রানার কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। একটি বিষয় আমি আমার ক্লাসের ক্ষেত্রে সবসময় স্টুডেন্টদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আপনি কোনো একটি লাইন বুঝতে পারছেন না, আপনার কোনো একটা শব্দ অর্থ বুঝতে সমস্যা হচ্ছে, অথবা যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি কিন্তু কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারবেন, এবং আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার জন্য আমরা আছি, আপনার প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্য আমরা আছি। তাই কথা না বেরিয়ে আমরা চলুন একটু শুরু করি। আমি যখন পড়াই বা আমরা যখন বাংলা নিয়ে আলোচনা করি, তখন একটি জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আমাদের নৈবেতিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কি? কবি পরিচিতি। কবি পরিচিতির পাশাপাশি শব্দার্থ। তাই প্রথমেই আমরা কি করব বলুন তো? আমরা প্রথমেই পড়ে নিব কবি পরিচিতি নিয়ে। কবি পরিচিতি অংশে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটি ছবি। কেন ছবি দিয়েছি? কারণ হচ্ছে আমরা যখন একটা ভিজুয়াল ক্লাস করি বা আমরা যখন শুধুমাত্র বই পড়ি, তখন আমরা শুধু জেনে যাই যে কবি ছিলেন নির্মলেন্দু গুণ, তিনি দেখতে কেমন ছিলেন বা তার সম্পর্কে আমরা কিন্তু কোনো ধারণা লাভ করতে পারি না।
এই যে একটা ডিজিটাল ক্লাস আমরা করছি, এর মাধ্যমে কিন্তু আমরা কবি সম্পর্কে তো জানছি, পাশাপাশি কবির একটি ছবিও দেখতে পারলাম। অর্থাৎ কবিকে চিনতে বা মনে রাখতে পরবর্তীতে কিন্তু আমাদের আরো অনেক বেশি সহজ হবে। নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেছিলেন 1945 সালে নেত্রকোনা জেলায়। আমরা কবি পরিচিতির ডিটেলস গুলো সবই পড়বো, আমাদের পরবর্তী স্লাইডেই আছে। কিন্তু একটি বিষয় মনে রাখা খুব বেশি জরুরি, সেটি হচ্ছে কবির নাম থেকে। কবির নাম থেকে আমরা বুঝতে পারছি যে কবির নামটা কিন্তু একটু কঠিন, এখানে বানান ভুল হওয়ারও কিছু সম্ভাবনা থাকে। যেমন নির্মলেন্দু গুণ, গুণ বানানে যেটা আমরা প্রথম ভুল করি সেটা হচ্ছে গয় রস্যকার দন্তান্ন লিখে রাখি, কিন্তু এই কাজটি আমরা করব না। সবসময় মনে রাখতে হবে আমাদেরকে কবির নামের ক্ষেত্রে বানানটি হবে হচ্ছে গয় রস্যকার মূর্ধন্য। সো এই জিনিসগুলো মনে রাখবা, ছোট ছোট বিষয় মনে রাখলে আমরা খুব সহজেই কিন্তু পরীক্ষায় খুব ভালো নাম্বার লাভ করতে পারবো। সো আমরা আর কথা না বাড়াই, চলো ডিটেলস গুলো একটু পড়ে ফেলি। ডিটেলসে আমরা কি দেখতে পাচ্ছি, যে কথাটি বলেছিলাম যে নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন। নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেছেন 1945 সালে। সবসময় মনে রাখবে, সেটি হচ্ছে যে কোনো কবি পরিচিতি যখন আমরা পড়ব, তার কবি কবে জন্মগ্রহণ করেছেন সেই জিনিসটি আমার একদম মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ করে রাখা অনেক বেশি কঠিন, তাই যেটা করবা সেটা হচ্ছে আমরা সবাই বেশি বেশি চর্চা করব। আমরা বারবার এই লাইনটি পড়বো যে নির্মলেন্দু গুণ 1945 সালে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন, পরের প্রশ্নই হচ্ছে এটি। জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। তার পিতা সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা বিনা পানি গুণ। এখানে এই লাইনটিতে একটা ভুল আছে, বলতো কি ভুলটা? ভুলটা হচ্ছে আমরা যখনই, এটি বাংলার ক্ষেত্রে মনে রাখা অনেক বেশি জরুরি, সেটি হচ্ছে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলবো, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে একটি কি দিতে হবে বলতো, আমাদেরকে কিন্তু একটি চন্দ্রবিন্দু দিতে হবে। চন্দ্রবিন্দুটা দিয়ে দিলাম। অর্থাৎ তার পিতা সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা ছিলেন বিনাপানি গুণ। এখন তোমরা নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে, ভাইয়া এত কিছু মনে রাখা কি আমাদের পক্ষে সম্ভব? আমি বলবো, আমি সবসময় বলতাম, আমি এসএসসি লাইভ ক্লাস যখন আগেও নিয়েছি তখন আমি বলতাম যে আমাদের খুব বেশি কিছু মনে রাখতে হবে না। কিন্তু এখন একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু শর্ট সিলেবাস প্রোভাইড করা হয়েছে। এখন শর্ট সিলেবাসে, অর্থাৎ আগে যদি 10টা গল্প 10টা কবিতার উপর 100 নম্বরের পরীক্ষা হতো, এখন সেটা কিন্তু কমে 5টা গল্প 5টা কবিতায় চলে এসেছে। সুতরাং ওই জায়গা থেকে তোমার জন্য কিন্তু এখন প্রত্যেকটা ইনফরমেশন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তুমি চেষ্টা করবে, আমি প্রায়োরিটি লিস্ট বলে দিই। প্রায়োরিটি লিস্ট হচ্ছে প্রথমে অবশ্যই কবি পরিচিতি থেকে জন্মসাল, মৃত্যুসাল মুখস্থ রাখতে হবে, কোথায় জন্মগ্রহণ করেছেন মনে রাখতে হবে, কবি পরিচিতি থেকে আরো মনে রাখতে হবে তিনি কি কি গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন, এবং তিনি হচ্ছে কবে মৃত্যুবরণ করেছেন বা হচ্ছে কোন কোন পুরস্কার পেয়েছেন। এই জিনিসগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। সো আমরা কি করছি, পিতা কোন লাইনে ছিলাম, এই পর্যন্ত ছিলাম যে বিনা পানি গুণ পর্যন্ত। পরবর্তীতে যদি চলে যায়, নির্মলেন্দু গুণ 1962 সালে সিকেপি ইনস্টিটিউশন বারহাট্টা থেকে মাধ্যমিক। সিকেপি ইনস্টিটিউশন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইটা শুধুমাত্র একটা ইনস্টিটিউশনের নাম, যেটা হচ্ছে সিকেপি ইনস্টিটিউশন। বারহাট্টা থেকে মাধ্যমিক এবং 1964 সালে নেত্রকলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। অর্থাৎ তার এতটুকু অংশতে আমরা কি জানতে পারলাম বলতো, আমরা এতটুকু অংশতে এই যে নির্মলেন্দু গুণ তার শিক্ষা জীবন সম্পর্কে জানতে পারলাম। এখন পরবর্তী অংশে যাই। 60-এর দশকে সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি কবিতায় ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল হলো কবি হিসেবেই তিনি খ্যাত ছিলেন। অর্থাৎ 60-এর দশকে, অর্থাৎ 1960 সালের দিকে কি হয়েছে বলতো, যে তার কবিতার বা সূচনাকাল ছিল, কিন্তু কবিতা ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল হলো। অর্থাৎ কবিতা লিখেছেন, তিনি গল্প রচনা করেছেন, কিন্তু তারপরও সৃজনশীল থাকলেও তিনি কবি হিসেবে তখন থেকে খ্যাত ছিলেন। তার কবিতায়, এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ লাইন, সবাই একটু মনে রাখবে, সেটি হচ্ছে তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর ও কবিতা নির্মাণের শিল্প সৌন্দর্যের প্রতি, তেমনিও তিনি সজাগ ছিলেন। অর্থাৎ এখান থেকে কি প্রশ্ন হতে পারে বলতো,
নির্মলেন্দু গুণের কবিতা কোন কোন গুণে গুণান্বিত ছিল? আমরা যে অনেক সময় নৈবেতিকের ক্ষেত্রে আমাদের অপশন থাকে 1 হবে নাকি 2 হবে নাকি 1 2 একই সাথে হবে, এই সকল জায়গা থেকে এই প্রশ্নগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ যে তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সমাজ রাজনৈতিক জীবনের অনেক ছবি কিন্তু ফুটে উঠেছে। এতটুকু অংশে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে। আমি বারবার বলছি যে কোনো ধরনের সমস্যার জন্য যে কোনো লাইন, এখানে যদিও আমরা কোনো কঠিন লাইন পড়িনি, তারপরও যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় সেটি কিন্তু অবশ্যই তুমি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তাহলে আমরা হচ্ছে পরের অংশটি থেকে চলে যাই যে নির্মলেন্দু গুণ পেশায় কি ছিলেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্মলেন্দু গুণ পেশায় ছিলেন সাংবাদিক, অর্থাৎ তিনি কিন্তু সাংবাদিক ছিলেন। কাব্য সাহিত্য অবদানের জন্য তিনি কি কি পুরস্কার পেয়েছেন, এটিও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু আমি বলেছিলাম। তিনি সাহিত্যে অবদানের জন্য 21 পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণ পদক পেয়েছেন। জাতীয় কবিতা পরিষদ থেকে পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। আমার সাথে যারা ক্লাসটি করছো, আমি জানি যে সবাই আমরা মোটামুটি এসএসসির স্টুডেন্ট বা আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, সুতরাং আমি আশা করব তোমাদের সবার সামনে আমাদের যে বইটি সেটি খোলা আছে এবং আমরা যে পয়েন্টগুলো নোট ডাউন করে দিচ্ছি সেটি কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে শর্ট সিলেবাস, এর জন্য কিন্তু তুমি গাছ ছেড়ে দিলে বসে থাকলে হবে না, তোমাকে কিন্তু পড়তে হবে। সেই পড়ার জন্য তুমি যদি পয়েন্টগুলো নোট ডাউন করে রাখো যে নির্মলেন্দু গুণ পেশায় কি ছিলেন, এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তী সময় গিয়ে তুমি খুব সহজেই জিনিসগুলো যখন জাস্ট রিভিশন দিবে তখন নোট ডাউন দেখা থেকে তুমি এটা মনে করতে তোমার জন্য সহজ হবে যে নির্মলেন্দু গুণ পেশায় ছিলেন একজন সাংবাদিক। এবং পরবর্তীতে দেখো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে কি কি: প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ, ছোট গল্প ছিল আপন দলের মানুষ। একটি বিষয় মনে রাখবে যে এই ছোট গল্পটি অর্থাৎ হচ্ছে যে আপন দলের মানুষ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। প্রশ্নটি কেমন হয়? প্রশ্নটি হয় হচ্ছে আপন দলের মানুষ এটি নির্মলেন্দু গুণের কোন ধরনের রচনা? অপশন থাকতে পারে উপন্যাস, অপশন থাকতে পারে ছোট গল্প, অপশন থাকবে হচ্ছে কবিতা, অপশন থাকবে হচ্ছে নাটক। তখন কিন্তু তোমাকে সেখান থেকে ছোট গল্পের যে অপশনটি আছে সেটি নির্বাচন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো ছোটদের জন্য তার লেখা উপন্যাসগুলো কি কি ছিল। উপন্যাসগুলোর মধ্যে ছিল কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা কি কি জিনিস পড়লাম একটু নোট ডাউন করি। আমরা হচ্ছে কবির জন্ম মৃত্যু পড়েছি, আমরা পড়েছি কবির পেশা জীবন, আমরা পড়েছি কবির শিক্ষা জীবন, আমরা পড়েছি তিনি কি কি পুরস্কার পেয়েছেন এবং তার যে সাহিত্য কর্মগুলো ছিল অর্থাৎ সাহিত্য কর্মগুলো সেগুলো আমরা কিন্তু পড়েছি। একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে কর্মজীবন সাহিত্য জীবনের সাথে কিন্তু বেশ ব্যতিক্রম। কেন? কারণ হচ্ছে তিনি কর্মজীবনে পেশায় ছিলেন সাংবাদিক, যেটা আমরা বলে দিচ্ছি, আর তিনি কিন্তু কবি হিসেবে অর্থাৎ তার সাহিত্যকর্ম বা সাহিত্য জগতে তিনি কিন্তু যেগুলো রচনা করেছেন সেটা তার সাহিত্যিক জীবন। তো সেই জায়গা থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি তোমাদেরকে করা হয় একটু চিন্তা করে আস্তে ধীরে ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমরা মোটামুটি কিন্তু কবি পরিচিতি অংশতে প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা হচ্ছে কবিতাতে চলে যাব। তার আগে আমরা একটু জেনে নেই বা দেখে নেই হচ্ছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা হচ্ছে তোমাদের কোনো ধরনের যদি সমস্যা থাকে সেটি কিন্তু তোমরা বলতে পারো। কবি পরিচিতিতে খুব বেশি সমস্যা থাকার কথা না, আমরা মূলত কবিতাটিতে ফোকাস করব, কবিতাটি বোঝার চেষ্টা করব। প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা বোঝা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কবিতাটি পড়া শুরু করার আগে আমি সব সময় যে কাজটি করি সেটি হচ্ছে কবিতাটি একবার তোমাদের সবার বোঝার জন্য একটু আমরা পড়ে নিই, যেন পরবর্তীতে তুমি লাইনের অর্থগুলো বুঝতে পারো। এর আগে একটু বলে নেই, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেটার প্রেক্ষাপটে রচনা করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় দেখানো হয়েছে, সেটি হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে, তখন সবকিছু যখন ঠিকঠাক আছে তখন মানুষ যেন জানতে পারে, অর্থাৎ সাধারণ একটি সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যেন মানুষ জানতে পারে,
তারও একটি ইঙ্গিত কিন্তু এই কবিতাটিতে করা হয়েছে, যেটি যখন আমরা কবিতাটি পড়ব তখন আমরা বিষয়টি ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 500 জন বন্ধু ক্লাস করছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটি করার জন্য। আশা করি তোমরা সবগুলো বিষয় বুঝতে পারছো। যদিও তোমাদের কোনো বিষয় সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। এর মধ্যে আমি বেশ কিছু কমেন্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে প্রত্যেক কবির লাইফ সম্পর্কে মনে রাখা কিন্তু বেশ কঠিন, সম্ভব না। আরিয়ান অভিলাল সে কথাটি বলেছো। আমি যে জিনিসটি বলেছিলাম সেটি হচ্ছে অবশ্যই আমাদের জন্য এটি বেশ কঠিন। এই জন্য কি করতে হয় সেটি হচ্ছে তোমাকে ছোট ছোট পয়েন্টে বা ছোট ছোট ভাবে, যেমন সবগুলো কবির জন্য তুমি এরকম প্যারা না পড়ে তুমি তোমার নিজের একটা নোট তৈরি করে ফেলতে পারো, যে জন্মসাল এত, মৃত্যুসাল এত, তিনি এইখানে পড়াশোনা করেছেন, তার সাহিত্যকর্মগুলো ছিল এই এরকম ভাবে তুমি যদি একটা নোট নিজের তৈরি করো না, একদম ছোট, আমরা যে স্টিকি প্যাড গুলো দেখি সেরকম স্টিকি প্যাডের মধ্যে তুমি একটা নোট করে তোমার সামনে রেখে দাও। তুমি প্রতিদিন সেটা না পড়লেও জাস্ট একবার তোমার চোখে পড়বে, তাহলে কিন্তু তুমি যখন পরীক্ষায় সেই প্রশ্নটি দেখবে তুমি মনে করতে পারবে যে আমি এই জিনিসটি দেখেছিলাম, সহজেই তুমি উত্তর করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এরকম অনেকের অনেক প্রশ্ন আছে, সো সেই প্রশ্নগুলো আমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করব। এবং হচ্ছে যে আমরা দেখছি যে কি কি আছে, এবং আমরা চলো কবিতাটি পড়ে ফেলি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। সো যেটা বলেছিলাম যে আমরা ফার্স্টেই কবিতাটা একটু পড়ে নিই। কবিতাটি হচ্ছে, একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এখানে একটা প্রশ্ন একটু বলে নিই, সেটা হচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এখানে যে কবির কথা বলা হচ্ছে এই কবিটা কে। এটার উত্তর আমরা সবাই এই ক্লাসটির মাধ্যমে জানতে পারবো। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে বেঁধে উলঙ্গ কৃষক। হাতে মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত। নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ, ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বন্ধুরা, এতটুকুই ছিল আমাদের কবিতাটি, একটু বড়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে কবিতাটি একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব, যেন তোমরা কবিতাটি বুঝতে পারো। কবিতা থেকে তোমাদেরকে যে কোনো ধরনের অনুধাবনমূলক প্রশ্ন যদি করা হয় সেটির উত্তর করতে পারো। প্রয়োগমূলক প্রশ্নের যদি তোমাকে পয়েন্ট জিজ্ঞেস করা হয় যে কখন আসবে কবি, এখানে কার সাথে তুলনা করা হয়েছে, সেটি যেন বুঝতে পারো। সেই সব কিছুর কারণে আমরা কবিতাটির একদম লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। সো চলো দেরি না করে আমরা শুরু করে দেই।
একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এখানে একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি উন্মত্ত। উন্মত্ত শব্দের অর্থ কি? অনেক বেশি আগ্রহী বা উত্তেজনায় আবেগ বিহবল বা ক্ষিপ্ত, এই ধরনের অর্থ বোঝানোর জন্য আমরা সাধারণত উন্মত্ত যে শব্দটি আছে সেটি ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটি বলা হয়েছে? কারণ হচ্ছে বিদ্রোহী শ্রোতা। এখানে আরেকটি বিষয়, বিদ্রোহী শ্রোতা কারা? বিদ্রোহী শ্রোতা হচ্ছে আমাদের যে কবিতার কথা বলা হচ্ছে, যে কবিতা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষা নিয়ে মূলত বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। উদ্যান বলতে কোন উদ্যানকে বোঝানো হয়েছে এখানে বলতো? উদ্যান বলতে এখানে মূলত আমাদের সোহরাওয়ার্দী উদ্যানকে বোঝানো হয়েছে। কেন? এটি হচ্ছে প্রশ্ন। কারণ হচ্ছে এইটি দ্বারা ইঙ্গিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যিনি এসে, আমরা সবাই জানি যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা, যেই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সবাই এটি আমরা জানি। তাহলে কখন আসবে কবি? এখানে কবি কে বলতো? এখানে কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা সবাই কিন্তু এই জিনিসটা একটু নোট করে রাখবে, না হলে কিন্তু তোমাদের মনে রাখতে পরে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সো একটি কবিতা লেখা হবে। কবিতা বলতে এখানে তাহলে কি বোঝানো হয়েছে? কবিতা বলতে বোঝানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেটিকে কিন্তু আমরা এখানে কবিতার সাথে তুলনা করেছি। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি শোনার জন্য বা কথা শোনার জন্য অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ উত্তেজনা নিয়ে, অপেক্ষার উত্তেজনা নিয়ে ব্যাকুল হয়ে বসে আছে, অর্থাৎ অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। কি বোঝানো হয়েছে আবার একটু বলি। একটা জিনিস আমি কিন্তু প্রথমে বলেছিলাম, সেটি হচ্ছে আমরা কি বলছি যে আমরা এখানে দুটি প্রেক্ষাপট বা দুটি সিনারিওর কথা বলছি। সেটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বর্তমানে কিন্তু শিশু পার্ক আছে। শিশু পার্কে ধরো শিশুরা খেলাধুলা করতে পারে, দোলনা আছে, সেখানে দোল খেতে পারে। তো সেই জায়গাটা শিশুদের জন্য একটা বিনোদনের জায়গা হিসেবে বা বিনোদনমূলক পার্ক হিসেবে আমরা ধরে থাকি। সেই এইরকম শিশু পার্ক কিন্তু তখন ছিল না। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান, অর্থাৎ যে সোহরাওয়ার্দী উদ্যান এখন অনেক গাছে পরিপূর্ণ, সেরকম কিন্তু কোনো গাছ বা সেরকম কোনো অবস্থা ছিল না। সেখানে একদম সমান, অর্থাৎ একটা একদম প্লেন একটা মাঠ ছিল শুধুমাত্র, যেই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অপেক্ষা করে বসেছিল যে কখন মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠবেন এবং ওঠার পরে তিনি স্বাধীনতার ডাক দিবেন, তিনি ঘোষণা দিবেন যে বাংলাদেশের জন্য এখন আমাদের কি কি করা প্রয়োজন। অর্থাৎ সেই জায়গা থেকে বলা হয়েছে যে এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্ক? বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই হৃদয় ঢাকার মাঠখানি। অর্থাৎ আমি যেটি বলেছি সেটি হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়টার কথা কিন্তু এখানে বলা হয়েছে। কোন অংশটিতে? এই অংশটিতে, যে স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর শিশু পার্ক আছে, সুন্দর সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য গাছপালা আছে, অসংখ্য সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, বেঞ্চ আছে বসার জন্য। কিন্তু সেই একই জিনিস কি আগেও ছিল? অর্থাৎ যুদ্ধের সময়ও কি এমন ছিল? অবশ্যই না। যুদ্ধের সময় সেটা কিন্তু একদম চেঞ্জ একটা সিচুয়েশন ছিল। সেই সিচুয়েশনটাই কিন্তু আমরা পরবর্তী অংশে দেখব। কি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকাল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। অর্থাৎ এই অংশটিতে কি বোঝানো হয়েছে? এই অংশটিতে কিন্তু বলা হয়েছে মূলত স্বাধীনতা যুদ্ধে স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ কবি যাকে আমরা বলেছিলাম, তাকে কিন্তু হত্যা করার জন্য আপ্রাণ ভাবে বা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল একদল মানুষ। তো তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হচ্ছে কালো হাত। কালো হাত দিয়ে তাদেরকে কিন্তু এই জিনিসটা ইঙ্গিত করা হয়েছে যে কবির বিরুদ্ধে কবি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও তখন মানুষ কাজ করেছে। মাঠের বিরুদ্ধে মাঠ ছিল। অর্থাৎ বিরুদ্ধে বারবার কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এর মাধ্যমে কিন্তু একটা
যে খারাপ সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক ছিল আমাদের, সেই জিনিসটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকাল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এরপরে কি বলা হয়েছে দেখো, এতটুকু অংশ আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। পরবর্তী অংশে বলা হয়েছে, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি। অর্থাৎ এখানে আমি যে বিষয়টি বলেছিলাম যে স্বাধীনতার পরবর্তী সময়ের বিষয়টি যদি তুমি চিন্তা করো, তাহলে নির্মলেন্দু গুণ কি করেছেন? নির্মলেন্দু গুণ, ধরো এখানে একটা সিচুয়েশন এরকম ভাবে চিন্তা করতে পারো যে নির্মলেন্দু গুণ শিশু পার্কে গিয়েছেন। শিশু পার্কে গিয়ে তিনি যখন দেখছেন যে শিশুরা খেলাধুলা করছে রঙিন দোলনায় দোল খেতে খেলতে, তখন তিনি চিন্তা করছেন যে হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। অর্থাৎ এখানে কি তিনি প্রত্যাশা করছেন যে এই যে বর্তমান দিনের শিশুরা বা বর্তমান কালের সময়ের মানুষেরা, তারাই বড় হয়ে কি হবেন বলতো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতা হবেন, কিংবা অন্যান্যভাবে দেশের সেবায় এই শিশুরাই পরবর্তীতে কাজ করে যাবেন। সেই প্রত্যাশা কিন্তু কবি এই অংশটিতে করেছেন, যে হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। অর্থাৎ আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে দেশের সেবায় এই শিশুরাই কাজ করে যাবেন। একদিন সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এখানে কি বলা হয়েছে? যে একদিন সব জানতে পারবে। একদিন বলতে কি বলছে? পরবর্তী সময়ে সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কোন শ্রেষ্ঠ বিকেল বলতো? এখানে বলা হয়েছে মূলত 7ই মার্চের সময়ের শ্রেষ্ঠ বিকেলের। আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, এই জন্য অত্যন্ত দুঃখিত। 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই সময়টার কথা কিন্তু এখানে মূলত হচ্ছে ইঙ্গিত করা হয়েছে। আশা করি তোমরা এটি মনে রাখবে। লিখে রেখে যাচ্ছি সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে রূপটা ছিল সেটি কিন্তু ছিল কি বলতো? একদম ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। অর্থাৎ যে বিষয়টি আমরা বলেছি যে এখন যেরকম সুন্দরভাবে সোহরাওয়ার্দী উদ্যান সাজানো, কিংবা স্বাধীনতার পরবর্তী যে সময়ে সুন্দরভাবে সাজানো ছিল, সেটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার সময় বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু সেই অবস্থায় ছিল না। সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। শুধু এক খণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বা দলে ঢাকা। দুর্বা সম্পর্কে নিশ্চয়ই তোমরা সবাই জানো, দুর্বা হচ্ছে এক ধরনের সবুজ ঘাস, সবুজে সবুজমা। অর্থাৎ যে বিষয়টা আমরা বলেছিলাম যে কি ছিল, শুধুমাত্র একটা মাঠ ছিল তখন, সেখানে কোনো বড় বড় গাছপালা ছিল না, সুন্দরভাবে সাজানো ছিল না, শুধু দুর্বা ঘাসে আচ্ছাদিত একটা সবুজ মাঠ ছিল। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। পরবর্তী অংশতে যাওয়ার আগে বন্ধুরা, আমরা একটু কমেন্ট সেকশনে দেখে নিব যে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা কিন্তু কবিতার অর্ধেক অংশ পড়েছি, যেখানে আমরা মূলত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই তোমরা জানিয়ে রাখো। তাহলে কিন্তু, না হলে যদি তোমরা প্রশ্নগুলো না জানাও বা না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরো অনেক সমস্যা থাকবে, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে না, তখন তোমাদের জন্য অ্যান্সার করা কঠিন হবে। তোমরা কমেন্ট করতে করতে আরেকটা বিষয় আমরা একটু বলি, সেটা হচ্ছে যে দেখো এখন কিন্তু শর্ট সিলেবাস পাওয়ার কারণে আমরা যদি হাল ছেড়ে দেই বা আমরা চিন্তা করি আচ্ছা একদমই তো কম সময়, তাহলে আমরা পরে হয়তো পড়ে নিব, বাট এই জিনিসটা কিন্তু এভাবে কাজ করবে না। একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে তোমার এখন সিলেবাস কম, তোমার এই অল্প সিলেবাস থেকে অনেক বেশি প্রশ্ন হবে, তাই প্রশ্নের মান কিন্তু অনেকটা কঠিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জায়গা থেকে তোমার ভালোভাবে সবগুলো কবিতা, সবগুলা গল্প, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে না, সবগুলা বিষয়ের ক্ষেত্রে কিন্তু সেগুলা জেনে রাখা অনেক অনেক বেশি জরুরি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আমরা একটু একটু কমেন্টে চলে যাই, কমেন্টে আমরা দেখি কে কি বলছো তোমাদের। আচ্ছা ঠিক আছে। তন্দ্রাচ্ছন্ন মানে কি? তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা মানে হচ্ছে ঘুম, বা হচ্ছে বিকালবেলা মানুষের মধ্যে যেমন একটা ঘুমন্ত ভাব কাজ করে, এরকম ঘুমন্ত ভাব তখনকার সময় মানুষের মধ্যে কাজ করতো না। কারণ হচ্ছে তখনকার সময় কিন্তু একটা আতঙ্ক কাজ করতো যে কখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করে, হামলা করে, আমাদেরকে মেরে ফেলে। তো সেই জায়গা থেকে তন্দ্রা বা ঘুমের যে সুযোগ তখনকার সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কিন্তু মানুষের মধ্যে ছিল না। স্বাধীনতার পর বোঝানো হয়েছে এখন আমরা স্বাধীন, সুতরাং আমাদের মাথায় কিন্তু এখন অত বেশি দুশ্চিন্তা কাজ করে না, আমরা নিরাপদে নিজেদের বাসায় থাকতে পারি। সেই জন্য কিন্তু এই জিনিসটি বলা হয়েছে।
ঠিক আছে। আগত মানে অনাগত মানে কি? অনাগত মানে হচ্ছে যারা এখনো আসেনি, অর্থাৎ হচ্ছে পৃথিবীতে আবির্ভাব হয়নি এরকম মানুষ, অর্থাৎ সামনে আসবে বা হচ্ছে ধরো এসেছে, যেমন আমরা শিশুর ক্ষেত্রে বলেছিলাম কি যারা খেলছে তারা হয়তো সবাই হয়তো রাজনীতিবিদ হবে না, অর্থাৎ এখানে বলা হয়েছে অনাগত দিনের কবি, অর্থাৎ যেই দিনগুলো সামনে এখনো আসেনি, অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে বলা হয়েছে অনাগত দিনের কথা, অর্থাৎ আগত হয়নি এরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আর কিছু যদি বলো, আর কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে সেটি কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে একটু করে দিবে, আমরা কিন্তু তোমাদেরকে উত্তর করার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, চলো আমরা হচ্ছে আচ্ছা, সো আমরা চলো হচ্ছে পরবর্তী অংশে একটু চলে যাই, যে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল বেঁধে জোয়াল কাঁধে এসেছিল ঝাঁকঝাঁক উলঙ্গ কৃষক, হাতে মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবৃত্ত, নিম্নবৃত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে। এতটুকু অংশ ব্যাখ্যা করার আগে প্রথমে একটা বিষয় একটু বলে নিই, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ৭ই মার্চের যে রেসকোর্স ময়দানে ভাষণটি দেওয়া হয়েছিল বা একটা জনসভা হয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তানি বাহিনীরা চাইলেই আমাদেরকে কি করতে পারতো, মেরে ফেলতে পারতো। সো সেই জায়গা থেকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, যে কারখানা থেকে কারা ছুটে এসেছিল? কারখানা থেকে লোহার শ্রমিক ছুটে এসেছিল, অর্থাৎ এটা কিন্তু মনে রাখতে হবে যে কে কোথা থেকে আসছিল। লাঙ্গল জোয়াল কাঁধে কারা এসেছিল? লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল উলঙ্গ কৃষক, অর্থাৎ কৃষক শ্রমিক সবাই মিলে কিন্তু সেদিন জনসভায় সমবেত হয়েছিল। সমবেত হওয়া মানে কি? একত্রিত হয়েছিল, এই বিষয়টি বোঝানো হচ্ছে। হাতে মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবৃত্ত, অর্থাৎ কি? এখানে হচ্ছে যে সবাই জানে যে আমাদের হয়তো মৃত্যু হতে পারে, সবাই জানে আমাদের হয়তো আজকে মৃত্যুবরণ করতে হতে পারে, পাকিস্তানি বাহিনীরা আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করতে পারে এই জনসভায় যাওয়ার জন্য, কিন্তু তবুও চোখে মুখে স্বাধীনতার স্বপ্ন নিয়ে সবাই কিন্তু এসেছিল। এখানে উল্লেখ করা হয়েছে কারা বলতো? এখানে এসেছিল মধ্যবিত্ত মানুষেরা, অর্থাৎ হাতে মুঠোয় স্বপ্ন নিয়ে কারা এসেছিল? হাতে মুঠোয় স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত মানুষ। কারখানা থেকে এসেছিল কারা? লোহার শ্রমিক। নিম্নবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে এই অংশটিতে যে বাংলার প্রায় সর্বশ্রেণীর মানুষ নির্বিশেষে কিন্তু জনসভায় উপস্থিত হয়েছিল, যে কারণেই আমরা বলেছিলাম যে লক্ষ লক্ষ মানুষ সেই জনসভায় সেদিন উপস্থিত ছিল। বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি করছো, আমরা একটু প্র্যাকটিস করে নেই। সেটি হচ্ছে, আমরা প্র্যাকটিসটা কি করব? প্র্যাকটিসটা হচ্ছে তোমাদেরকে স্ক্রিন থেকে আমি এই প্রশ্নটি বা এই স্লাইডটি এখন একটু সরিয়ে দিই। আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি। তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করছো আমাকে একটু কমেন্ট করো তো। সেটি হচ্ছে যে কারখানা থেকে কারা ছুটে এসেছিল সেই জনসভায় যোগ দেওয়ার জন্য, একটু কমেন্টে তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দাও তো, দেখি তোমরা কতটুকু আমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাস করেছো। তাহলে এটি করলে কি হবে? এটি করলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস হওয়ার মাধ্যমে তুমি মনে রাখতে তোমার জন্য সুবিধা হবে। তুমি যদি কমেন্ট একটু জানিয়ে দাও তাহলে কিন্তু আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে তোমরা সবাই সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছো অথবা বুঝতে পারছো, ঠিক আছে। সো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কারখানা থেকে কারা ছুটে এসেছিল, ঠিক আছে। দেখি কারা কারা উত্তর করছে আমাদের সাথে। প্রায় 400, 450, 500 জন আমাদের সাথে ক্লাস করছো, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। সো আচ্ছা, সো লোহার শ্রমিক অলরেডি উত্তর দেওয়া শুরু করেছো। ইফতি খান, হুমায়রা তরফদার, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এখানে আমি বেশ কিছু আমাদের পুরান স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা আমার ক্লাস স্পেশালি তোমরা লাইভ গ্রুপে করতে আগে। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। ইমদাদুল হক উত্তর দিচ্ছে লোহার শ্রমিক, রাফিউল হক উত্তর দিয়েছে লোহার শ্রমিক, আনিকা আহমেদ উত্তর দিয়েছে লোহার শ্রমিক। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারছো যে কারখানা থেকে, এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কারখানা থেকে ছুটে এসেছিল কারা।
কলকারখানা থেকে ছুটে এসেছে কারা, সেই জায়গা থেকে তোমাদের একদম মনে রাখতে হবে যে লোহার শ্রমিক, অন্য কোনো শ্রমিক, শুধু শ্রমিক বললে কিন্তু উত্তরটা গ্র্যান্টেড হবে না। সেই জায়গা থেকে তোমরা অবশ্যই সঠিকভাবে উত্তর করার চেষ্টা করবে। নাসিমা হক আমাদের সাথে উত্তর দিয়েছে, ঝংকার যে উত্তর দিয়েছে, রুবি উত্তর দিয়েছো, রুবাইয়া তাহারিন উত্তর দিয়েছো, অঙ্কন দাস উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে হাতে মুঠোয় মৃত্যু আর করুণ স্বপ্ন নিয়ে, চোখে মুখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল জনসভায়। তোমরা সেটির উত্তর দিতে দিতে আমরা পরের যে অংশটুকু আমরা পড়ছিলাম সেটিতে চলে যাব। সেটি হচ্ছে নিম্নবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবঘুরে তো ছিলই, পাশাপাশি হাতের মুঠোয় চোখে মুখে স্বপ্ন নিয়ে কারা আমাদের সেই জনসভায়, 7ই মার্চের জনসভায় যোগ দিয়েছিল। আমরা পরবর্তী উত্তরটি তোমাদের কাছ থেকে পেয়ে গেলেই পরবর্তী যে আমাদের স্লাইডটি রয়েছে সেটি আমরা বোঝানো শুরু করে দিব। সেটি হচ্ছে, তোমরা উত্তর করতে থাকো, আমরা একটু বুঝে ফেলি যে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে বলেছিলাম, এখানে বোঝানো হয়েছে মূলত সর্বস্তরের মানুষ এখানে আমাদের জনসভায় এসে যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পারছো। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল। এখানে কবিতা বলতে কি বোঝানো হয়েছে বলতো? এখানে কবিতা বলতে মূলত বোঝানো হয়েছে যে এই যে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসভায় এসে ভাষণ দিবেন, অর্থাৎ তিনি যে কথাগুলো বলবেন সেটি শোনার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহ নিয়ে ব্যাকুল হয়ে বসে আছে। আশা করি বুঝতে পারছো। সো এই কবিতা কোনটা? কবিতা হচ্ছে তোমাদের, এটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে কোন কবিতার কথা বা কবিতা পড়ার কথা বলা হয়েছে, সেটি কোন কবিতা ছিল? সেটি ছিল 7ই মার্চের ভাষণের কথা। অর্থাৎ প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ সবাই অপেক্ষা করে বসে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন এসে উপস্থিত হবেন, এই অপেক্ষা নিয়ে কিন্তু প্রত্যেকে বসে আছে। আচ্ছা, তো আমরা যে আগের প্রশ্নটি করেছিলাম সেটির উত্তরও তোমরা দিয়েছো, মাহমুদ আল কবির দিয়েছো, সূর্যদীপ রয় দিয়েছো, মুনমুন রাজবাড়ি দিয়েছো, আব্দুর রহমান দিয়েছিল। সুতরাং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে মনোযোগ দিয়ে ক্লাস করছো, বাংলা ক্লাস। আশা করি তোমাদের সবাইকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে দেখতে পাচ্ছি, শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, সমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। এখানে কি বোঝানো হয়েছে? যেখানে দৃপ্ত পায়ে হেঁটে মানে হচ্ছে আস্তে আস্তে হেঁটে এসে উপস্থিত হলেন, অতঃপর কবি জনতার মঞ্চে দাঁড়ালেন। জনতার মঞ্চ কেন বলা হয়েছে? কারণ সেখানে এমন অনেক জনসভা কিন্তু আমরা জেনেছি যেখানে মানুষ নিজের ইচ্ছায় যায় না, হয়তো জোরপূর্বক রাজনৈতিক নেতারা নিয়ে যান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেদিনকার জনসভায় প্রত্যেকটি মানুষ নিজের জায়গা থেকে, নিজের মনের ইচ্ছায় সেখানে গিয়েছিল। সেখানে মৃত্যুর ভয় ছিল, তারপরও মানুষ গিয়েছিল। সেখানে মানুষ জানতো যে অনেক কিছু হতে পারে, তাও তারা গিয়েছিল শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ থেকে কিছু কথা শোনার জন্য, দেশের স্বাধীনতার জন্য কিছু কথা শোনার জন্য। বন্ধুরা, একটা বিষয় আমি যে বলছি সেটি হচ্ছে, তোমরা ক্লাসটি করে অনেকগুলো বিষয় জানতে পারছো। সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কবিতায় প্রতিটি লাইনের ব্যাখ্যা কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করছি। এই যে যেমন এখনকার যে ব্যাখ্যাটি দিলাম, এটা যদি তুমি একটা অনুধাবন প্রশ্নের মধ্যে লেখো, তাহলে কিন্তু যেমন তো অনুধাবন প্রশ্ন হতে পারে যে 7ই মার্চে সেই ভাষণকে বা সেই দিনকে জনতার মঞ্চ বলা হয়েছে কেন, বা 7ই রেসকোর্স ময়দানকে জনতার মঞ্চ বলা হয়েছে কেন। তখন তোমাকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে হবে, কারণ সেখানে অসংখ্য জনগণ তাদের নিজের ইচ্ছায় গিয়ে উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য। এটা একটা জ্ঞান অনুধাবনের প্রথম অংশ, অর্থাৎ জ্ঞানে আমরা বলতে পারবো। দ্বিতীয় অংশে আমাদের কি বলতে হবে? দ্বিতীয় অংশে বলতে হবে কিন্তু যেই কথাগুলো, যেটা আমি একটু আগে বলেছি, যে আমরা জানি যে রাজনৈতিক অনেক সময় আমাদের কি হয়, যে জনগণ নিজের ইচ্ছায় যেতে চায় না, জোর করে নিয়ে যেতে হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের রেসকোর্স ময়দানের সেই জনসভা ছিল জনগণের নিজের ইচ্ছায় অংশগ্রহণ করা একটা জনসভা, যে জনসভায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, কারা হাতে মুঠোয় মধ্যবিত্তরা স্বপ্ন নিয়ে মৃত্যু ভয়কে উপেক্ষা করে সেই দিন উপস্থিত হয়েছিল। তুমি যদি এইভাবে এই লাইনগুলো এইভাবে গুছিয়ে লিখতে পারো, তুমি কিন্তু 2 মার্কসে 2 মার্কস ফুল পাবা।
এবং তোমার আরেকটা কি হতে পারে, তোমাকে প্রয়োগমূলক প্রশ্ন যদি বলা হয় সেখানে কিন্তু তুমি সুন্দরভাবে যদি লিখতে পারো তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা জাস্ট শুধুমাত্র ক্লাসগুলো শোনার জন্য শুনবো না, আমাদের যে যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলছি, ব্যাখ্যাগুলো বলার চেষ্টা করছি, সেগুলো আমরা একটু ছোট ছোট করে নোট ডাউন করে ফেলার চেষ্টা করব। তাহলে কি হবে, তোমরা বুঝতে পারবে, যে তোমাদের মনে রাখতে সহজ হবে, বুঝতে সহজ হবে, পরীক্ষা উত্তর করতে সহজ হবে। তাহলে আমরা কি বললাম, জনতার মঞ্চ কেন বলা হয়েছে সেটি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। আমি এখানে একটু দাগ দিয়ে রাখছি যেন তোমরা পরবর্তীতে যখন এই নোটটি পেয়ে যাবে তখন তোমার মাথায় থাকবে যে জনতার মঞ্চ নিয়ে ভাইয়া একটি ব্যাখ্যা দিয়েছিল। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। এতটুকু অংশ দিয়ে কি বোঝানো হয়েছে? এতটুকু অংশ নিয়ে মূলত বোঝানো হয়েছে এই যে এতক্ষণ ধরে এতগুলা মানুষ অপেক্ষা করে বসেছিল, অপেক্ষা করে বসে থাকার পরে হঠাৎ করে যখন তাদের যেই জন্য অপেক্ষা ছিল, যেই জন্য এত উত্তেজনা কাজ করছিল যে একটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখবে, একটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনবে, সেটি যখন তারা চোখের সামনে মানে হতে দেখছে, তখন তাদের মধ্যে কিন্তু অসম্ভব আনন্দ উত্তেজনা কাজ করছে। সেই বিষয়টি বোঝানোর জন্য এই অংশটুকু কিন্তু বলা হয়েছে যে জনসমুদ্রে লাগিল জোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্বনিতে, বাংলাদেশের নামের ধ্বনিতে তখন কিন্তু পুরা জনসভা একদম মুখরিত হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো মূলত এখানে বোঝানো হয়েছে। এটি বোঝানোর আরেকটি সহজ এক্সাম্পল দিই, সেটি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে এসএসসির সময় আমরা আমাদের বাবা মারা অনেক সময় বলে যে তুমি এসএসসি রেজাল্টে ভালো করতে পারলে আমি তোমাকে এটা কিনে দেবো। তো তুমি যখন জিনিসটা এটার জন্য তোমার একটা বেশ কি হয়, অপেক্ষা থাকে যে আমি পরীক্ষা শেষ হলে একটা ভালো জিনিস পাবো। ধরো তোমাকে পরীক্ষা শেষ হলে একটি মোবাইল কিনে দেওয়া হবে, এটি তোমাকে আব্বু আম্মু বললো। তো তুমি কিন্তু সবসময় একটা অপেক্ষা তোমার মধ্যে কাজ করবে যে আমার কবে পরীক্ষা শেষ হবে, কবে রেজাল্ট দিবে, রেজাল্ট দিলে আমি ভালো করব, তারপর আমি একটা মোবাইল পাবো। সো যখন তুমি তোমার সামনে সেই এতদিনের অপেক্ষার পরে হঠাৎ করে তোমার সেই কাঙ্ক্ষিত পণ্যটা তোমার হাতে পাবে, তখন কিন্তু তোমার মধ্যে অনেক বেশি উত্তেজনা কাজ করবে, অনেক বেশি ভালো লাগা কাজ করবে। সেই ভালো লাগার বিষয়টি বোঝানোর জন্য এই লাইনটুকু বলা হয়েছে যে তখন পলকে দরুন ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। অর্থাৎ সকল দুয়ার যেন খুলে গেছে তাদের মনের আনন্দে। কে রোধে তাহার বজ্রকণ্ঠ, এখানে ভাইয়া একটু ভুল আছে, এটা হচ্ছে বজ্রকণ্ঠ বাণী হবে, বজ্র কণ্ঠবাণী। অর্থাৎ তার যে গলা, সেটাকে বজ্রকণ্ঠ কেন বলা হয়েছে? কারণ হচ্ছে ধরো এটির উদাহরণ দেওয়া হয়েছে এরকম ভাবে যে আমরা সবাই মেঘাচ্ছন্ন আকাশ দেখেছি। মেঘাচ্ছন্ন আকাশে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন কিন্তু অনেক জোরে শব্দ হয়। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বা গলা ছিল সেই রকমই, একদম মানে ধীর প্রতিজ্ঞ, একদম প্রতিবাদ মুখর। অর্থাৎ প্রতিবাদী একটি চেতনা তার মধ্যে কিন্তু সবসময় ছিল, এই বিষয়টি বোঝা যেত। তার একটি বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, তার কথায় তার ভাষণে সেই বিষয়গুলো কিন্তু বোঝা যেত। সেই জন্য এখানে মূলত বিদ্যুতের মতো প্রচন্ড শক্তিধর শব্দের মতো তার কথা যেন প্রত্যেকটি মানুষের মধ্যে কাজ করতে। কেন? কারণ হচ্ছে তার তার যে কথাগুলো, তার যে ভাষণগুলো, সেগুলো হচ্ছে মানুষের কাছে একদম মানে এটা হচ্ছে মানুষ এখন প্রত্যাশা করছিল যে তিনি কিছু একটা বলবেন আমাদের জন্য, তিনি কিছু একটা দিক নির্দেশনা দিবেন যেটা নিয়ে পুরা বাংলাদেশ কাজ করবে। সো কি হচ্ছে পরবর্তীতে দেখো, গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এটা কেন বলা হয়েছে? এটি দিয়ে মূলত ৭ই মার্চের ভাষণকে ইঙ্গিত করা হয়েছে। এবং আমরা সবাই জানি যে ৭ই মার্চের ভাষণে এটা কিন্তু ছিল সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটাকে আমরা সবাই শুনেছি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আর স্বাধীনতার সংগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, সবাই কেন এই লাইনটি শোনার জন্য অপেক্ষায় ছিল? এই লাইনটি দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ যে আমরা পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করলাম। যার যা কিছু আছে, তিনি তার ভাষণে বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। অর্থাৎ শত্রুর মোকাবিলা করার জন্য তিনি ডাক কিন্তু সেই ভাষণে দিয়েছিলেন। কারণ মানুষ কি কেন এই ভাষণের অপেক্ষা করছিল? কারণ মানুষ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক বেশি মানত,
অর্থাৎ যখন মানুষ মানতো এবং মানুষ প্রত্যাশা করছিল যে তার কাছ থেকে আমরা এরকম একটা ঘোষণা পাবো, সেই ঘোষণা কিন্তু তারা পেয়েছে। কারণ তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা ছাড়া যুদ্ধ কিন্তু শুরু করা সম্ভব হচ্ছিল না। অর্থাৎ তারা প্রত্যাশা করছিল যে আমাদের যে নেতা, সেই নেতা আমাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে, আমাদের উপর যে নির্যাতন অত্যাচার করা হচ্ছে সেগুলোর কথা চিন্তা করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিবেন। এবং সেই ঘোষণায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ওই ভাষণটাতে দিয়ে দিয়েছিল। সো এই ছিল আমাদের আজকের যে প্রথম কবিতা, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, অর্থাৎ কিভাবে হলো বলতো, আমরা কি করলাম, শুরুর যে ধাপটা সেটি এই কবিতার মাধ্যমে দেখতে পারলাম যে কবিতা স্বাধীনতা শব্দটি শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে। আশা করি তোমরা সবাই অংশটিকে বুঝতে পেরেছো এবং এই লাইনটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি মাথায় রাখবে। সেটি হচ্ছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটি দিয়ে কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এটি দিয়ে বোঝানো হয়েছে যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে দিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যেটি আমরা করব সেটি হচ্ছে, আমরা কবিতার যে কঠিন শব্দার্থগুলো আমরা পড়ার সময় বলে দিয়েছি। উন্মত্ত কি? উন্মত্ত হচ্ছে দারুণ উত্তেজনায়, আবেগ বিহ্বল থাকা বা ক্ষিপ্ত হওয়া, সেটি আমরা পড়েছি। শোভিত মানে সাজানো বলেছি, উদ্যান মানে বাগান বলেছি, বিমুখ প্রান্তরে কি? বিরুদ্ধ পরিবেশের মাঠ, প্রতিকূল পরিবেশ, এগুলো আমরা বলেছি। একটা প্রশ্ন ছিল যে করুণ কেরানি বলতে কি বোঝানো হয়? করুণ কেরানি বলতে মূলত দেখো কি বোঝানো হয়, স্বল্প বেতনে দারিদ্র্যের মধ্যে যারা কঠিন ভাবে বা কষ্ট করে জীবনযাপন করেন তাদেরকে বলানো হয়ে থাকে করুণ কেরানি। সো এই ধরনের যা কঠিন শব্দার্থগুলো আমরা যখন কবিতাটি এক্সপ্লেন করেছি বা ব্যাখ্যা করেছি তখন কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি। সো এটি পড়িয়ে আমরা এখন আর তোমাদের শুধু শুধু সময় নষ্ট করব না। এর থেকে ভালো হচ্ছে, দেখো তোমরা এই ব্যাখ্যাগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। পড়ে নেওয়ার থেকেও বেশি জরুরি হচ্ছে তোমার সবকিছু ঠিকঠাক মতো বোঝা। যে বোঝার জন্য প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা, কিন্তু জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে কেন বলা হয়েছে সেটি আমরা বলেছি। শিশু পার্ক কেন সেদিন ছিল না এটি কেন বলা হয়েছে বলেছি। কখন আসবে কবি, এখানে কবি কে সেটি আমরা বলেছি। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, সেগুলো কিন্তু আমরা সবাই কি করেছি, বুঝতে পেরেছি এবং কবিতাটি যখন আমরা পড়েছি তখন আমরা ব্যাখ্যা করে দিয়েছি। সো এখান থেকে আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে সেটি কিন্তু অবশ্যই আমরা তোমাদেরকে, ইভেন লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা যদি মনে করো যে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা আরেকবার লাইভটা দেখতে পারো। লাইভ দেখার পরেও যদি তোমাদের সমস্যা হয় আবার আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। কোনো সমস্যা আমাদের গ্রুপে জানাতে পারো, আমরা সবসময় তোমাদের সবগুলো সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। সো আমরা চলো পাঠ পরিচিতি অংশটা একটু ছোট্ট করে পড়ে নিই। পাঠ পরিচিতি অংশটা কি, যে শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, স্বাধীনতা ও দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা ছিল কবিতাটির উদ্দেশ্য। এই লাইনটি বন্ধুরা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা সবাই একটু দাগিয়ে রাখো। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে কবিতাটির উদ্দেশ্য কি ছিল, এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। সো কবিতার উদ্দেশ্য ছিল ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, স্বাধীনতা এবং দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বজ্র কণ্ঠে পাকিস্তানের স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে কথাটি কিন্তু আমরা বলেছি। বঙ্গবন্ধুর এই ভাষণের মাধ্যমে সেদিন সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন এবং মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। যেটা কি আমরা বলতো কবিতার একদম শেষ দিকে গিয়ে পড়েছি, যে এবারে সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছেন। ঠিক আছে। তো সেদিন এর পাশাপাশি কি হয়েছে, সেদিন ওই জনসভায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল, যেটা আমরা দেখছি। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্ব শ্রেণীর বা সব ধরনের শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ নির্বিশেষে অংশগ্রহণ করেছিল। এই তথ্যটিও তোমাদের জন্য কিন্তু জেনে রাখা অনেক বেশি জরুরি। এবং সবার মনে আকুলতা কেন ছিল? আকুলতা ছিল হচ্ছে স্বপ্নের কথা, অর্থাৎ নেতার মুখ থেকে স্বাধীনতার ডাক শোনার জন্য। অর্থাৎ সবাই আকুল হয়ে অপেক্ষা করছিল যে কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণাটি দিবেন। অর্থাৎ সেই ঘোষণায় কিন্তু সেদিন দেওয়া হয়েছিল। এবং আমরা যে জিনিসটি আরো দেখছি সেটা হচ্ছে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ হচ্ছে যুদ্ধের আগে শিশু পার্ক বলো বা রেসকোর্স ময়দানের কি ধরনের অবস্থা ছিল এবং পরবর্তীতে কি ধরনের অবস্থা হয়েছে সেটি আমরা কবিতায় দেখেছি, পার্কের কথা শুনেছি। স্বাধীনতার কথা উচ্চারিত হওয়ার যে
প্রতীক্ষা মানুষের মধ্যে ছিল, সেই জিনিসটি আমরা জানতে পেরেছি। এখান থেকে আমরা আশা করি সম্পূর্ণ পাঠ পরিচিতিটা বুঝতে পেরেছি যে কি, অর্থাৎ হচ্ছে আমরা এখানে জনসভায় অসংখ্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন। কেন উপস্থিত হয়েছিলেন? উপস্থিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শোনার জন্য। ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 1, সেটি হচ্ছে কবি কে? কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবিতা কোনটা? কবিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। এই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এবং বলে দিচ্ছি, এই দুইটি প্রশ্নের মধ্যে থেকে তোমার যে কোনো একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। তো এটা মনে রাখো, কখনোই যেন ভুল না হয়। আমাদের কিন্তু মোটামুটি কবি পরিচিতি, পাঠ পরিচিতি, আমরা কবিতাটি পড়ে ফেলেছি। আমাদের এখন দ্বিতীয় অংশের ক্লাস শুরু হবে। দ্বিতীয় অংশ কি? রানার সুকান্ত ভট্টাচার্যের কবিতাটি নিয়ে আমরা পড়া শুরু করব। এটিকে আমি তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ বলবো, এবং আমরা এটি পড়ার জন্য খুব বেশি সময় আমাদের লাগবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হচ্ছে আমাদের সিলেবাসটাকে শর্ট করে দেওয়া হয়েছে, এবং যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে এটাকে রাখা হয়েছে, সেই জায়গা থেকে আমাদের কিন্তু এটি পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। কমেন্ট সেকশনে কেন যাচ্ছি? কারণ হচ্ছে তোমাদের, আমাদের যে প্রথম কবিতাটা আমরা পড়লাম, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, সেইটি নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি হচ্ছে কমেন্টের উত্তরগুলো এখনই তোমাদেরকে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যদি কারো কোনো সমস্যা থাকে সেটি যেন আর পরবর্তীতে তোমরা সমস্যার সম্মুখীন না হও। আচ্ছা, সবাই একটু বলে দাও যে এই যে একটু ব্রেক চাচ্ছ, আমরা কিন্তু একটু কথা বলছি, এই যে ব্রেক কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো আমরা একটু সময় নিয়ে সবার কমেন্টের উত্তর করার চেষ্টা করি, আর একটু দেখার চেষ্টা করি যে তোমরা সবকিছু ঠিক মতো বুঝতে পারছো কিনা। পরবর্তীতে আমরা 2-3 মিনিট পরে রানার কবিতা নিয়ে পড়া শুরু করব। সো আমি একটু কমেন্টের সেকশনে চলে যাচ্ছি। আরেকটি বিষয় একটু বলে রাখো। আচ্ছা, একটু জিজ্ঞেস করছো হচ্ছে স্যার একদিনে 2টা কেন? কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি একদম ইম্পর্টেন্ট স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এটা একটু পড়ার পরে, রানার যেহেতু একটু কম গুরুত্বপূর্ণ, চলো আমরা একটু পড়ে নিই। কারণ আমাদের শর্ট সিলেবাস হলো, সিলেবাসটা কিন্তু ভালো মতো পড়তে হবে। সো ভালো মতো পড়ার জন্য আমরা একটু পড়ে ফেলি। পড়ে ফেলার পরে যেটা হবে, তুমি সময় পেলে আরামসে, মানে পরে হচ্ছে টাইম নিয়ে তুমি একটু পড়তে পারবা, লিখতে পারবা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করার সুযোগ পাবা। সো আজকে আমরা 2টা কবিতা পড়ে ফেলবো। যেহেতু কবিতা সময় কম লাগে, গল্পের ক্ষেত্রে সময় বেশি লাগে। সো গল্প আমরা 2টা পড়বো না কখনোই, কবিতার ক্ষেত্রে আমরা একটা করে পড়বো। সো তোমাদেরকে যেটা বলেছিলাম যে কি ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, কবির বাবা মায়ের নাম মুখস্থ করতে হবে কিনা, এটা আসলে মুখস্থ করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে তুমি একটু দেখে রাখবা, যেন অপশনসে যদি পেয়ে যায়, মানে অপশনসে যদি চলে আসে, যেন উত্তর করতে পারো। মুখস্থ করাটা আসলে, মুখস্থ করলে যে মনে রাখাটা গুরুত্বপূর্ণ, মুখস্থ করাটা না। সো মনে রাখার জন্য তোমার যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেই কাজটা কিন্তু তুমি করতে পারো। সো আমার কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমার কোনো সমস্যা নেই বললো হচ্ছে সাব্বির সরকার। সো অঙ্কন দাসও বলছে কোনো সমস্যা নেই, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে এটা একটু যদি জানাও, কারণ হচ্ছে ক্লাসটা আলটিমেটলি তোমাদের জন্য। সো তোমাদের যদি কোনো সাজেশন থাকে, ভাই এটা না করে এরকম ভাবে পড়লে হয়তো আমাদের জন্য আরো সুবিধা হয়, অথবা অন্য কোনো কিছু যদি তোমাদের বলা থাকে, সেটা কিন্তু অবশ্যই তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, কারণ আমরা সবসময় তোমাদের সার্ভ করার জন্য বদ্ধপরিকর। সো তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা আমরা করার চেষ্টা করব। সো বাংলা নিয়ে তোমাদের ওভারঅল আমরা আজকে ফার্স্ট ক্লাস করছি। একটু সবার কাছে হয়তো একটু সময় বেশি লাগছে যে ভাই এতক্ষণ কেন ক্লাস, একটা কবিতা পড়লাম আরেকটা কবিতা বলতেছেন আছে। সো আমরা ফার্স্ট দিনের ক্লাসটা একটু সময় নিয়ে করব, বোঝার চেষ্টা করব যে আসলে কি কি হচ্ছে না হচ্ছে। পরবর্তী ক্লাস থেকে আমরা আস্তে আস্তে সিলেবাসটা কমায় দিব। সো পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা দিলে ভালো হতো, কেমন প্রশ্ন হতে পারে। আচ্ছা, সো পরীক্ষার প্রশ্ন নিয়ে এখনো সরাসরি ভাবে আমরা তো কোনো গাইডলাইন পাচ্ছি না। সো আমরা ধরে রাখতে পারি আমাদের আগে যেভাবে পরীক্ষা হতো, সৃজনশীল এবং এমসিকিউ, এই 2টা পদ্ধতিতেই পরীক্ষা হবে। সো সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং যেহেতু শর্ট সিলেবাসে আমাদের পরীক্ষা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট সিলেবাসের পরীক্ষা মানে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা তথ্য তোমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে চিন্তা করো, আগে হচ্ছে 10টা কবিতা বা 20টা কবিতা, 20টা গল্পের উপর তোমার 100 নম্বরের প্রশ্ন হতো। এখন এই শর্ট সিলেবাসের উপরই তোমাকে এতগুলা প্রশ্ন করতে হবে। তার মানে কি, প্রশ্ন আসার প্রবাবিলিটি একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি বেড়ে যায়। সো সেই জায়গা থেকে তোমার কিন্তু ভালোভাবে পড়তে হবে। সো আলহামদুলিল্লাহ, সবাই বলছো ভালো হয়েছে ক্লাস, বুঝতে পেরেছো, গুড বলছো, মোহাম্মদ রাহান বলছো। একটু বরাবর যদি আপনি, তারপর হচ্ছে যে আচ্ছা ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বলছো, কোনো সমস্যা নাই, এক্সট্রিমলি স্যাটিসফাইড, ধন্যবাদ।
তোমাদের যদি কারো প্রশ্ন থাকে সেটি আমাদেরকে জানিও। সৃজনশীল নিয়ে যেটা বলার সেটা বললাম, যে সৃজনশীল নিয়ে আমরা আলোচনাও করছি, কিন্তু যে অনুধাবনমূলক প্রশ্নগুলো কেমন হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে একটু সৃজনশীলের একটা স্ট্যাম্প নিয়ে একটু কথা বলি, মানে উদ্দীপক নিয়ে একটু যদি চিন্তা করি। উদ্দীপক কিরকম হতে পারে, এটা নিশ্চয়ই তোমাদের প্রশ্ন, যে স্বাধীনতা এই শব্দটি আমাদের হলো থেকে উদ্দীপক কেমন হতে পারে। এটা হতে পারে হচ্ছে, ধরো একজন নেতার নাম দেওয়া থাকবে অথবা যে কোনো একজন মানুষের নাম দেওয়া থাকবে। মানুষের নাম দেওয়ার পরে বলা হবে যে সেই মানুষটা হচ্ছে কি মানে হচ্ছে একটা দেশের নেতা ছিল বা কিছু ছিল, তো জনসভায় যে স্বাধীনতার জন্য, সেই দেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিলেন। সো উদ্দীপকে তোমার কি থাকবে, উদ্দীপকে থাকবে তোমার উদ্দীপকে মেনশন করা যে মানুষটার নাম, তার সাথে তুমি স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো এই কবিতায় কার মিল পাও। তখন কিন্তু তোমাকে উদ্দীপকের জ্ঞানে কি লিখতে হবে, জ্ঞানে লিখতে হবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিল পাচ্ছি, পরবর্তীতে বাকি ব্যাখ্যাগুলো দিতে হবে। সো এইভাবে কি করবে, তুমি যখন বাংলা পড়বা একটু রিলেট করে পড়ার চেষ্টা করতে হবে, যেন তোমার একদমই ভুল না হয়। ঠিক আছে? সো সবাই মোটামুটি যেহেতু বুঝতে পেরেছো, আমরা আর বেশি সময় না নিয়ে চলো হচ্ছে আমরা পরের কবিতাটা পড়ে ফেলি। রানার নিয়ে আমি বলতেছি, খুব বেশি টাইম লাগবে না, তোমরা জাস্ট আমাকে একটু সময় দাও, আমরা একটু আস্তে ধীরে রানারটা পড়ে ফেলবো। রানারের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে, রানারটা রানার লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আর রানার শব্দটি থেকে বুঝতে পারছো যে এটি আছে নিশ্চয়ই কোনো বাংলা শব্দ না। সো তোমাকে আমি বা তোমাদেরকে আমি ফার্স্টে একটা প্রশ্ন করি, যে রানার শব্দটি কোন ভাষার শব্দ। আমাকে একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাও যে রানার শব্দটি কোন ভাষার শব্দ। অথবা তোমাদের জাস্ট খালি আমাকে জানালে হবে, ভুল হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এটি নিয়ে এখন আলোচনা করিনি। রানার এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি একটু আমাদেরকে উত্তর করে জানাও, আমরা তাহলে পরবর্তী অংশে চলে যেতে পারবো। সুকান্ত ভট্টাচার্য লিখেছেন রানার। সবসময় একটা জিনিস মনে রাখবে, যখনই তুমি কোনো কবি পরিচিতি বা কোনো কবিতা পড়বে, তখন অবশ্যই তোমাকে সেই কবিতার কবি সম্পর্কে জানতে হবে, এবং কবি সম্পর্কে জানলে এটা কিন্তু তোমার একটা রেসপন্সিবিলিটি, কারণ আমি একটা সাহিত্যকর্ম পড়ছি, আমি তার কে লিখেছেন সেটি শুধু জানাটা আমাদের শুধু নম্বর পাওয়ার জন্য না, আমাদের মোরাল গ্রাউন্ড থেকেও এটা কিন্তু উচিত। সো যেটা মনে রাখবা সেটা হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের ক্ষেত্রে যেটি শিক্ষার্থীরা ভুল করে সেটা হচ্ছে ভট্টাচার্য বানানটা। সো ভট্টাচার্য বানানটা কোনোভাবেই ভুল করা যাবে না, ভ ট এর নিচে একটা ট দিয়ে আকার, চয় আকার, জ রেফ। সো এই জিনিসটা আশা করি আমাদের যে স্টুডেন্টরা আছে তারা কখনোই ভুল করবে না। সো রানারের ক্ষেত্রে যে কমেন্টটা আমি বা প্রশ্নটি আমি জিজ্ঞেস করেছিলাম সেই উত্তরটি দেওয়া তোমরা অলরেডি শুরু করেছো। সঞ্জিদা সানজি বলেছো ইংলিশ, ইয়াসির আবিদ বলেছো ইংলিশ, আশরাফুল ইসলাম বলেছো ইংলিশ, আনিশা তাসনিম বলেছো ইংলিশ, আব্দুর রহমান বলেছো ইংলিশ, মরিয়ম আক্তার বলছো ইংলিশ, সোহান মাহমুদ বলছো ইংরেজি ভাষার শব্দ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো যে রানার শব্দটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা, যেটি নামটা হচ্ছে একটা ইংরেজি শব্দ থেকে নেওয়া হয়েছে। রানার দিয়ে আমরা কি বুঝি, রানার হচ্ছে ছুটে চলা যারা, অর্থাৎ যারা প্রতিনিয়ত ছুটে চলে তাদেরকে কিন্তু রানার বলা হয়ে থাকে। তো এই কবিতাটিতে মূলত সেই ছুটে চলা মানুষদের কথাই বলা হয়েছে, যেটা আমরা পরবর্তী অংশে দেখতে পারবো। তো প্রথমেই একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত ভট্টাচার্য কিন্তু অনেক ছোট একজন মানুষ ছিলেন, মানে ছোট বলছি কারণ হচ্ছে তিনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন, এবং তার এই 21 বছরের জীবনে তিনি অনেক অনেক সুন্দর সাহিত্যকর্ম রচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রচনা করে বাংলা সাহিত্যে অবদান রেখে গেছেন। এখান থেকে তোমার মানে তুমি কোন পয়েন্টটা তোমার ক্যাচ করা দরকার, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচে ছিলেন, অর্থাৎ তার জীবন সীমা ছিল কিন্তু মাত্র 21 বছর। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছর না আসলেও মানে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে চলে আসে যে সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান। দুইটা জায়গায় কনফিউশন হয়, একটা হচ্ছে 17 আর 21, এই দুইটার মধ্যে স্টুডেন্টদের কনফিউশন হয়। সো আমি একদম সব বলে দিচ্ছি যে কনফিউশন কখন হবে, কোনটা নিয়ে কনফিউশন হবে, উত্তর কি হবে। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর সময় বেঁচে ছিলেন। সো চলো আমরা একটু পরবর্তী অংশটা পড়ে ফেলি। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছেন। পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়, এবং 30শে শ্রাবণ 1333 যে বঙ্গাব্দ, এটির ক্ষেত্রে একটু বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এটা কিন্তু বাংলা সাল, ইংরেজি সাল নয়। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু কোনোভাবে ভুল করো না। কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় হচ্ছে তার পৈতৃক নিবাস। তার পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা হচ্ছে সুনীতি দেবী। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃজনশীল পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে এই নামটি অনেক বেশি আসে। কেন আসে জানো? কারণ হচ্ছে সুনীতি দেবী বানান লিখতে
স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে। সো তুমি যেটা তোমার মাস্ট করতে হবে সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি, এটা মুখস্থ রাখতেই হবে। এটা তুমি জাস্টকারি সৃজনশীল প্রশ্ন খুঁজে দেখলেই দেখবা যে অনেকবার অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে। সো সুকান্ত ভট্টাচার্যের সাথে ক্ষেত্রে জন্মসাল পাশাপাশি তার তার পিতা এবং মাতার নাম তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন, অর্থাৎ তিনি কিন্তু পাশ করতে পারেননি ম্যাট্রিক পরীক্ষায়। বুঝতে পেরেছো? সো পরবর্তী কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই ম্যাট্রিক পরীক্ষায় পাস করতে হবে। সো তুমি সুকান্ত ভট্টাচার্য থেকে সাহিত্যকর্মে উদ্দীপনা নিতে পারো, ইন্সপাইরেশন নিতে পারো, কিন্তু এই জায়গায় কিন্তু ইন্সপাইরেশন নিলে একদমই চলবে না বন্ধুরা। তো দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডব লীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করেছিল। অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখো যে সুকান্ত ভট্টাচার্য অনেক ছোট ছিলেন, মানে তখনকার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময়টা, তখন তাতে তিনি অনেক ছোট ছিলেন। তারপরেও তার মধ্যে কিন্তু যে এই যে ধ্বংসলীলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলেছে, সেটার জন্য তার মধ্যে কিন্তু মানে সেই ধ্বংসলীলা তার মনে স্পর্শ করেছে। সেটা নিয়ে এছাড়াও তিনি অনেক সামাজিক অনাচার এবং বৈষম্য নিয়ে তিনি তার সাহিত্য কর্মগুলো রচনা করেছেন। তার কবিতার এই অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। এটার মানে কি? এটার মানে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কিন্তু একজন প্রতিবাদী কবি ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক অনাচার বৈষম্য নিয়ে কথা বলেছেন, বিভিন্ন অনাচার নিয়ে কথা বলেছেন, বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন। সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পেরেছি। যেমন এই যে রানার কবিতাটি, এটিও কিন্তু এক ধরনের মানে বৈষম্যের প্রকাশ তিনি কবিতায় দেখিয়েছেন। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। কাব্যগ্রন্থগুলো কি? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। এই যে পাঁচটা, এই পাঁচটার মধ্যে পাঁচটাই তোমার একটু মুখস্থ রাখতে হবে। একদম খুব সহজ। পাঁচটার কি মনে রাখবা? পাঁচটার ক্ষেত্রে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, এগুলা হচ্ছে কাব্যগ্রন্থ। এইটা একটা প্রশ্ন আসে যে পূর্বাভাস কোন ধরনের রচনা, ছাড়পত্র কোন ধরনের রচনা, উত্তর করতে হবে কাব্যগ্রন্থ। এটা একটু কষ্ট করে মনে রেখো এই কবি পরিচিতি থেকে। আর তিনি মৃত্যুবরণ করেছেন কবে বলতো? 23শে শ্রাবণ 1354 বঙ্গাব্দে, মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এইটাও তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সো সুকান্ত ভট্টাচার্য থেকে আমরা কি কি জানবো? আমরা জানবো জন্ম মৃত্যু, আমরা জানবো হচ্ছে তার পিতামাতার নাম, তার হচ্ছে তিনি কোন ধরনের কবিতা লিখতেন, তিনি প্রতিবাদী চেতনায় বিশ্বাসী হয়ে কবিতা লিখতেন, বিভিন্ন অনাচারের বিরুদ্ধে কবিতা লিখেছেন, বৈষম্যের বিরুদ্ধে কবিতা লিখেছেন। পাশাপাশি কাব্যগ্রন্থ কি কি রয়েছে, কাব্যগ্রন্থ বা তার যে সাহিত্যকর্মগুলো, সেগুলো আমরা কোন ধরনের সাহিত্যকর্ম সেটা জেনে রাখার চেষ্টা করব, এবং মৃত্যুসাল তো অবশ্যই জানবো। সো আমাদের হচ্ছে কবি পরিচিতির যে মূল বিষয়গুলো আমাদের জানার কথা বা বোঝার কথা, সেগুলো আমরা কিন্তু পড়ে ফেলেছি। সো চলো পরের অংশে চলে যাই। পরের অংশে দেখো আমরা যেটা করি সেটা হচ্ছে কি করো তো, কবিতাটা একটু দেখে নেই ফার্স্টে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে, চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বোঝা তার আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি লাল ও পূর্ব কোণ, অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতের লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মাঠও রানার এখন রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে 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 গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেকে দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবুও এই টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে।
দস্যুর ভয় তারা চেয়ে ভয়ে কখনো সূর্য উঠে, কত কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখ ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও, এত দুঃখের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এত দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি। আচ্ছা বন্ধুরা, একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন এই কবিতাটি পড়ছি, এটা কিন্তু বেশ বড় একটা কবিতা। আমি কবিতা কেন পড়ি, কারণ হচ্ছে কবিতাটা ফুল যদি একটা রিডিং পড়া হয় তাহলে যেটি হয় সেটি হচ্ছে কবিতার যে সার্বিক ভাব, অর্থাৎ কোন ভাব থেকে লেখা হয়েছিল সেই বিষয়টি বোঝানোর জন্য মূলত হচ্ছে কি হয় বলতো, আহ কবিতাটি আমরা হচ্ছে সবসময়, আমি যখন পড়াই তখন একটা কবিতাটা পুরাটা পড়ে নেওয়ার চেষ্টা করি। তো যেহেতু এই কবিতাটা অনেক বেশি বড়, সুতরাং এই পুরো কবিতাটা আমরা হচ্ছে ওরকম ভাবে আর পড়লাম না। সবাই অলরেডি বিরতি চাচ্ছ নামাজের জন্য। তো দস্যু কি, দস্যু মানে হচ্ছে ডাকাত। যাই হোক, এটা নিয়ে আমরা হচ্ছে পূর্ববর্তী কবিতাটা চলো ব্যাখ্যা করে ফেলি। সেটি হচ্ছে, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। এখানে কবিতার ব্যাখ্যাটা খুবই সহজ। কবিতার ব্যাখ্যা লাইন বাই লাইন না, প্যারা বাই প্যারা একটু বোঝার চেষ্টা করবে, কারণ সার্বিকভাবে বা মানে মিলিয়ে কবিতাটিতে আসলে মূলত শ্রমজীবী মানুষের, যারা হচ্ছে রানার বলা হয়েছে যাদেরকে, যারা বিভিন্ন জায়গায় চিঠি পৌঁছে দেন, তাদেরকে মূলত বোঝানো হয়েছে। যাদেরকে কি বলা হয়ে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে ডাক হরকরা। সো সেই ডাক হরকরাদেরকে মূলত এখানে ইঙ্গিত করা হয়েছে এবং সার্বিকভাবে তাদের জীবনযাপনের যে চিত্র সেটিকে বোঝানো হয়েছে। কি, চলো আমরা একটু দেখি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। অর্থাৎ বিভিন্ন ধরনের, অর্থাৎ রাত দিন নেই, ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে মানে কি, অর্থাৎ একদম রাত হয়ে গেছে, তবুও রানার ছুটে চলেছে খবরের বোঝা হাতে। রাত্রির পথে 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 চলে কোনো নিষেধ জানে না মানার। অর্থাৎ যত রাতি হোক, যত ধরনের সমস্যায় আসুক, রানার কিন্তু থেমে যায় না। অর্থাৎ কোনো নিষেধ, কোনো আজ্ঞা, কোনো কিছুই তাকে যেন থামাতে পারে না। দিক থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাতে কি একজন মানুষের বা শ্রমজীবী মানুষের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে? এটি হচ্ছে যে দেখো, সে বলেছে কাজ নিয়েছে নতুন খবর আনার, অর্থাৎ সেই খবরটা আনার জন্য সে কি ব্যস্ত। সেখানে যত নিষেধ আসুক, যত ধরনের প্রতিকূলতা আসুক, কোনো কিছু দিয়ে কিন্তু তাকে থামানো যাচ্ছে না। এই বিষয়টি মূলত এখানে বোঝানো হয়েছে। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। অর্থাৎ কি বলতো, সে কিন্তু বিভিন্ন ধরনের খবর, চিঠি ইত্যাদি বিভিন্ন কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো সেই যে এত এত মানুষের খবর, এত এত মানুষের চিঠি, সেটি নিয়ে তার কাঁধ কি বলতো বোঝাই হয়ে আছে। আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্বগণ। অর্থাৎ গ্রাম থেকে গ্রামে, এক পথ থেকে আরেক পথে, এক জায়গা থেকে আরেক জায়গায় মূলত কি বলতো, এই রানার যারা রয়েছে তারা কি ছুটে চলার চেষ্টা করেছে বা ছুটে চলছে। কেন? কারণ হচ্ছে খবর তাকে কিন্তু পৌঁছে দিতে হবে। পরবর্তী অংশে কি বলতো, অবাক রাতের তারারা আকাশ মিটমিট করে চায়, কেমন করে এ রাতের সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরের রানার পৌঁছে যাবে ভোরে। অর্থাৎ কি বলতো, যে বোঝানো হয়েছে যে এই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা, কিংবা ধরো গ্রাম থেকে রওনা হয়ে শহর পর্যন্ত এসে বিভিন্ন খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই কাজটি কিন্তু কে করে বলতো, এই কাজটি করে হচ্ছে রানার। অর্থাৎ যেই শ্রমজীবী মানুষেরা রয়েছে, ডাক হরকরারা রয়েছে, তারা এই কাজটি কিন্তু করে থাকেন। পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। অর্থাৎ পৃথিবীর ক্ষুধা কেন বলা হচ্ছে, পৃথিবীর বোঝা ক্ষুদিত হৃদয় কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে ধরো তোমার কাছে মনে করো তুমি যারা প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ো, তোমাদের কিন্তু পৃথিবীর সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হয়। বা ধরো প্রিয়জনের চিঠি পৌঁছে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক মানুষ রয়েছে যারা প্রিয়জন থেকে কথা শোনার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো সেই জায়গা থেকে একটা ক্ষুধার সাথে তুলনা করা হয়েছে। ক্ষুধা থাকলে যেমন আমাদের খাবার জন্য আকাঙ্ক্ষা থাকে, তেমনি ভাবে এখানে মানুষের জানার আগ্রহের জন্য মানুষ কাঙ্ক্ষিত বা মানে আকাঙ্ক্ষা করে বসে থাকে যে কখন রানার তাদের কাছে সেই খবরটা পৌঁছে দিবে।
পরবর্তী অংশে রয়েছে কি, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয় একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে মূলত এই যে রাত বিরাতে, তো এখানে খুব একদম জীবনমুখী কথা বলা হয়েছে, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে যে শ্রমজীবী ডাক হরকর্তাদের কথা আমরা বলছি, তারা কিন্তু রাত দিন নির্বিশেষে সব সময় কি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলছে, খবর পৌঁছে দিচ্ছে। তার এই খবর পৌঁছে দেওয়ার সময়টাতে বা কাজ করার সময়টাতে তার কিন্তু প্রিয়জন বা ঘরে যারা রয়েছে তারা কিন্তু ঘরে অপেক্ষা করছে, অর্থাৎ চিন্তা করছে, বিনিদ্র রাত কাটছে। বিনিদ্র মানে কি? বিনিদ্র মানে হচ্ছে চিন্তায় রাত কাটানো, মানে হচ্ছে নিদ্রা না আসা বা ঘুম না আসা বোঝানোর জন্য বিনিদ্র রাত জাগা বলা হয়ে থাকে। যেমন অনেক সময় ধরো আমাদের পিতামাতা বাইরে যান, অথবা আমরা যখন বাইরে যাই আমাদের বাবা মারা কিন্তু অনেক বেশি টেনশন করেন। তো সেই টেনশনের বিষয়টাকে, অর্থাৎ চিন্তার বিষয়টাকে, দুশ্চিন্তার বিষয়টাকে এই প্যারাটিতে কিন্তু বোঝানো হয়েছে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। অর্থাৎ এখানে কি, যেই মানুষ, অর্থাৎ যেই শ্রমজীবী মানুষটা পৃথিবীর সব মানুষের, অর্থাৎ হচ্ছে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য বা জ্ঞান বিতরণের জন্য কাজ করছে, তার ঘরেতে হয়তো বিভিন্ন ধরনের অভাব রয়েছে। অর্থাৎ শ্রমজীবী মানুষের প্রতি আমরা বিভিন্ন সময় যে বৈষম্য করে থাকি, শ্রমজীবী মানুষের প্রতি আমরা যে অবহেলা করে থাকি, সেই বিষয়টি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যে যেই মানুষেরা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, যেই মানুষরা পৃথিবীর সবার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের নিজেদের ঘরে কিন্তু অনেক সময় অভাব থেকে যায়। তো এই বিষয়টা এখানে কিন্তু বোঝানো হয়েছে। পরের অংশটা কি, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য উঠে, কত চিঠি লেখে লোকে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। দস্যুর ভয় মানে কি? দস্যুর ভয় মানে রাতের বেলা যখন রানার একা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বা এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে থাকে, তখন কিন্তু ডাকাতের একটা ভয় কাজ করে। আমরা সবাই জানি যে অনেক সময় রাস্তাঘাটে কি হয় বলতো, গাছ ফেলে ছিনতাই হয়, ডাকাতি হয়, এই ধরনের জিনিস কাজ করে। তো এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কোন ভয়টাকে বলতো? তার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে কখন সূর্য উঠবে সেই ভয়টাকে। কেন? কারণ হচ্ছে সূর্য উঠে যাওয়ার সাথে সাথেই তো মানুষের মধ্যে সেই খবরটা পাওয়ার, সেই চিঠিটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে। সো সেই জায়গা থেকে, তার দায়িত্বশীলতার জায়গা থেকে সেই চিঠিটাকে বা খবরটাকে আগেই পৌঁছে দিতে হবে। অর্থাৎ সকালে উঠলেই যেন মানুষ সেই খবরটা পেয়ে যায়, সেই চেষ্টা তাকে প্রতিনিয়ত করে যেতে হবে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। অর্থাৎ কখন কখন মানুষ চিঠি লেখে। এখান থেকে কিন্তু বেশ ভালো একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। কি ধরনের প্রশ্ন হতে পারে? হতে পারে হচ্ছে যে মানুষ কখন চিঠি লেখে, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে মানুষ তার আবেগ প্রকাশের জন্য বিভিন্ন সময় চিঠি লিখে থাকে। অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানে লিখবে এটা আর হচ্ছে যখন ব্যাখ্যা করবে তখন বলবে মানুষ যখন সুখে থাকে তখন তার সুখের মনোভাব প্রকাশ করার জন্য প্রিয়জনকে জানানোর চেষ্টা করে, যখন আবেগের কথা প্রকাশ করতে চায় তখন কারোর সাথে শেয়ার করতে চায়। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলোতে লিখতে হবে। এত দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও, এর দুঃখের দুঃখ কেবল জানবে পথের তৃণ। অর্থাৎ কি বোঝানো হয়েছে, যে এই যে রানার যে কষ্ট করে ছুটে চলছে মানুষের কাছে চিঠি পৌঁছে দিতে, খবর পৌঁছে দিতে, সেই রানারের দুঃখের খবর কিন্তু কেউ জানবে না। এখানে সুকান্ত ভট্টাচার্য কি বলতে চেয়েছেন বলতো? এখানে সুকান্ত ভট্টাচার্য বলতে চেয়েছেন যে শ্রমজীবী মানুষেরা আমাদের জন্য কষ্ট করেন, তাদের কষ্টের কথা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত না। অর্থাৎ তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অভাবের কথাও কিন্তু আমাদের কি করতে হবে? শোনার চেষ্টা করতে হবে। অর্থাৎ এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে, দরদে তারার চোখে কাঁপে মিটিমিটি। এখানে কি বলা হয়েছে? এখানে মূলত যে কথাটি বলছিলাম যে যারা কষ্ট করছে আমাদের জন্য, তাদের কষ্টের কথাও কিন্তু আমাদেরকে অবশ্যই শোনার চেষ্টা করতে হবে। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার, গ্রামের রানার। অর্থাৎ এখানে কি বলা হয়েছে বলতো? এখানে বলা হয়েছে যে, এখানে প্রশ্ন করছেন সুকান্ত ভট্টাচার্য, প্রশ্ন করছেন যে রানার এত ছোটে বা এত মানুষকে সেবা করে কি হবে, এত ক্লান্তিতে ক্ষুধা কষ্ট নিয়ে মানুষের কাছে খবর পৌঁছে দিয়ে কি হবে। ভোর হয়ে গিয়েছে, আকাশের নতুন আকাশে সূর্য উঠেছে,
তাহলে তো আমাদের আসলে দুঃখের কাল কবে শেষ হবে? কারণ এটা তো একটা প্রতিনিয়ত একটা প্রসেস বা প্রক্রিয়া, যে প্রতিদিন রাতে বের হয়ে এই মানুষগুলোর কষ্ট করে সকালের মধ্যে সবগুলো সংবাদপত্র বলো, সবগুলো চিঠি বলো, খবর বলো পৌঁছে দিতে হয়। তো এই যে কষ্ট, না ঘুমানোর কষ্ট, প্রিয়জনকে কষ্ট দেওয়া, এই কষ্টের শেষ কবে হবে? তার উত্তরে কি বলা হয়েছে দেখো, সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পেছনে ফেলে পৌঁছে দাও নতুন খবর অগ্রগতির মেলে। দেখা হবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার। অর্থাৎ কি বলা হয়েছে দেখো, এখানে কিন্তু তাকে আরো উদ্দীপনা দিয়েছে যে নতুন খবর আনার সময় হয়েছে, শপথের পথে চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পেছনে ফেলে, অর্থাৎ কোনো ভয়, কোনো কিছু কাজ না করে নতুন খবর পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। অগ্রগতি মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো রানার। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য এখানে রানার অর্থাৎ যারা শ্রমজীবী মানুষরা আমাদের জন্য কাজ করছেন তাকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে তার কাজের জন্য উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমাদের কিন্তু বন্ধুরা কবিতাটা শেষ। এখানে দেখো একদম লাইন বাই লাইন ব্যাখ্যার প্রয়োজন হয় না, এখানে কিন্তু তোমাকে সামগ্রিক যে ভাব কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন সেটি বলা হয়েছে, সেটি কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কবিতাটি আমরা যেহেতু পড়ে ফেলেছি, কঠিন শব্দের মধ্যে কি কি আছে আমরা চলো একটু দেখে নিই। যেমন রানার শব্দটি আমি একদম কবিতা শুরুর আগেই তোমাদের থেকে বলে নিয়েছি যে রানার হচ্ছে মূলত ইংরেজি রানার শব্দের আবিধানিক অর্থ। তারপরে কি বলতো, কঠিন শব্দের মধ্যে রয়েছে হরিণের মতো যায়, এটা একটা মূলত উপমা অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন হরিণ যখন দৌড়ায় তখন কিন্তু একদম শব্দ হয় না, এটা মনে রাখবা যে নিঃশব্দে অতি দ্রুত দৌড়ায় যেতে পারে। সো রানার যারা তারাও কিন্তু এভাবে নিঃশব্দে দৌড়িয়ে এগিয়ে যায়। কেন এটা বলা হয়েছে? কারণ হচ্ছে দেখো সুকান্ত ভট্টাচার্য কবিতায় বলেছেন যে রানার যারা কাজ করছে, কষ্ট করছে, তাদের কষ্টের খবর আমরা জানছি না, তাদের অভাবের খবর আমরা জানছি না, তাদেরা যে এত কষ্ট করে শ্রম দিচ্ছেন সেই খবরটা আমরা কিন্তু জানছি না। সেটার জন্য বলা হয়েছে কি তারা কিন্তু নিঃশব্দে তাদের কাজ করে যাচ্ছেন। এটি বোঝানোর জন্য হরিণের সাথে তুলনা করা হয়েছে। লুণ্ঠন মানে কি? হারিকেন। লণ্ঠন মানে হচ্ছে হারিকেন বা তেল চালিত আলোর আধার। তো এগুলো হচ্ছে শব্দার্থ, এগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না, তোমরা সবাই একটু দেখে নিলেই পারবে। এরপর তো আমরা আছি যদি কোনো সমস্যা হয়। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সামগ্রিক কবিতায় কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে সেইটা বোঝায়। আশা করি সেটা বুঝতে পেরেছো। আর মূল পাঠ কি? পাঠ পরিচিতিতে আমরা ফার্স্টেই বলেছি, আমরা কবিতায় কি বলেছি সেটা হচ্ছে আমরা শ্রমজীবী মানুষ রানার অর্থাৎ ডাক হরকর্তাদেরকে নিয়ে কথা বলেছি, যাদের কাজ কি বলতো ব্যক্তিগত এবং প্রয়োজনীয় দাপ্তরিক চিঠি পৌঁছে দেওয়া, এবং তাদের দায়িত্বশীলতার একটা প্যারা কিন্তু আমরা একদম মার্ক করে দিয়েছি যে এটার মাধ্যমে তার দায়িত্বশীলতার কথা বলা হয়েছে যে যত যাই হোক না কেন, যত বাধা আসুক, যত খারাপ পরিস্থিতি হোক, মেঘ থাকুক, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, কিংবা ডাকাতের ভয় থাকুক, সবকিছু উপেক্ষা করে রান্নাররা কিন্তু প্রতিনিয়ত এগিয়ে চলছেন। এই জিনিসগুলোর কথা কিন্তু আমরা মূলত আমাদের পাঠ পরিচিতি অংশে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পাঠ পরিচিতি অংশ। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে, সেটি কিন্তু অবশ্যই আমাকে জানাতে কোনোভাবেই ভুলো না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করে দিতে পারো আমাদেরকে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।